কমপ্লিট শাটডাউনে অচল এনবিআর, চেয়ারম্যানের অপসারণের দাবি, সংকট সমাধানে আলোচনায় বসার তাগিদ ব্যবসায়ী নেতাদের। জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলে সরকার বিচ্ছিন্ন হয়ে যায়, মন্তব্য খসরুর। সংকট থেকে জাতিকে মুক্ত করতে হবে বললেন রিজভী। আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় পাহাড়ে কমেছে কেএনএফ এর দৌরাত্ম্য, ফিরেছে বম পরিবারগুলো, মৌলিক অধিকার নিশ্চিতের আশ্বাস। বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর প্রাণহানি, জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 25 জনে, নতুন আক্রান্ত আরও 68 জন। এবং মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে জরাজীর্ণ অবস্থা, বৃষ্টি হলেই জমে পানি, 5 কাঠি পলিথিনের জোড়াতালি দিয়ে বসবাস। দেখছিলেন দেশ অনুপদ সংবাদ শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল জাতীয় রাজস্ব বোর্ড। শাস্তির হুমকি উপেক্ষা করে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে আগারগাঁওয়ের এনবিআর ভবনের ফটকে অবস্থান নেয় কর্মকর্তা কর্মচারীরা। তবে সকাল 10:30টার পর এনবিআর ভবন অবরুদ্ধ করে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। মার্চ টু এনবিআর সফল করতে ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার কর, কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দিচ্ছেন। এনবিআর ভবন ও আশপাশে অবস্থান নিয়েছেন তারা। এনবিআর সংস্কারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়া আন্দোলন চলবে বলে জানান ঐক্য পরিষদ নেতারা। আমরা ভেবেছিলাম যে আমাদের কর্তৃপক্ষ আসলে আমাদের ওই কলম বিরতিটাকে অনেকখানি গ্রাহ্য করে আমাদের দাবিটা আদায় করে দিবেন। দেখা যাচ্ছে যে আসলে ওনারা কিছুটা ছলচাতুরি করছেন এবং কন্টিনিউয়াস আমাদেরকে আলোচনার প্রহসন দিচ্ছেন, 2 দিন পরে আলোচনা হবে, কিন্তু আলোচনা আসলে কিছুই হচ্ছে না। কমিউনিকেশনটা তো ইফেক্টিভলি এই আন্দোলনটাকে যারা রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে হচ্ছে তাদের সাথে তো আপনার যোগাযোগ করতে হবে। এখানে সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে, দিস আর নট ইফেক্টিভ টুলস। উই আর অলওয়েজ ভেরি ফোকাসড। যদি সেখানে আমাদেরকে প্রপার ওয়েতে জানানো হয় আমরা বসে সিদ্ধান্ত দেব, বাট আলোচনার ব্যাপারে আমরা অলওয়েজ পজিটিভ আছি। আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আবেদন জানাই, আমরা আলোচনা করতে চাই যে কোনো দিন যে কোনো সময়। আগামী মঙ্গলবারে নির্ধারণ করেছেন, আমরা সেই আলোচনায় যেতে চাই। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে বেনাপোল স্থলবন্দরে। এ নিয়ে আরো জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। শাটডাউন কর্মসূচির কারণে স্থলবন্দরে কেমন প্রভাব পড়েছে এবং কি পরিস্থিতি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তো আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে এনবিআর সংস্কারের ডাকা যে আন্দোলন রয়েছে, আন্দোলনের কারণে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রমটি স্থবির হয়ে পড়েছে। তবে আজকে থেকে তারা কমপ্লিট শাটডাউনের যে ঘোষণা দিয়েছিলেন, আজকে সরকারি ছুটির দিন হয়, কিন্তু যশোর বেনাপোল বন্দরটি আজকে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না বা কমপ্লিট শাটডাউন ওইভাবে পরিলক্ষিত হচ্ছে না। তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি, আসলে রবিবার থেকে কিন্তু কমপ্লিট শাটডাউনে তারা যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যান্য জেলাতে কেন্দ্রীয়ভাবে কিন্তু কমপ্লিট শাটডাউনটি পালিত হচ্ছে। তবে আমরা ব্যবসায়ী নেতা সিএনএফ এজেন্টের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে কলম বিরতি এতদিন চলে আসছিল 27 তারিখ পর্যন্ত। তো কলম বিরতি চলাকালীন সময় যেটা হয়েছে, তারা অল্প পরিমাণে হলেও বা বিকাল 5টার পরে হলেও তাদের পণ্য এন্ট্রি দিতে পেরেছে। যদিও এটা পরবর্তীতে আমদানিতে বড় একটি প্রভাব ফেলেছে, কিন্তু কষ্ট হলেও সেটা এন্ট্রি দিতে পেরেছে। কিন্তু কমপ্লিট শাটডাউনে চলে গেলে তাদের এই যে আমদানি রপ্তানি ব্যবসায়ীরা চরম একটি ক্ষতির মুখে পড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে গত শুক্রবারে ভারত আবার 2টি পণ্যের উপরে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন। এই নতুন করে পাট ও পাটজাত পণ্যের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে কিন্তু ব্যবসায়িকরা বলছেন যে এটা বাংলাদেশের সাথে ভারতের ব্যবসার যে আন্তর্জাতিক যে দ্বিপাক্ষিক যে ব্যবসায়িক নীতি রয়েছে, এটা কিন্তু চরম ক্ষতির মুখে পড়বে। কারণ বাংলাদেশ থেকে যে পাট বা পাটজাত পণ্য আমদানি হতো, এটার বড় একটি পাট যেত, কিন্তু বড় একটি অংশ যেত কিন্তু আসলে ভারতে। কিন্তু ভারত যখন বেনাপোল স্থল বন্দর দিয়ে এটা বন্ধ করেছে, শুধুমাত্র নাভাসেবা সমুদ্র বন্দরটা এটা নিয়ে যাওয়া যাবে, এরকমই একটা আইন কিন্তু পাশ করেছে। তবে কলম বিরতির যে বিষয়টি কাস্টম কর্তৃক পালিত হচ্ছে, আমি এখন রয়েছে যশোর কাস্টমস এবং ভ্যাট কমিশনারের উপরে সামনে। আপনি দেখছেন যে এখানে পুরোপুরি জনশূন্য অবস্থা। তবে রবিবার থেকে কিন্তু পুরোপুরি কমপ্লিট শাটডাউন পালন করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং একই সাথে তাদের অনলাইন যে সেবাটি রয়েছে, অনলাইন সেবাও কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। তোয়া।
সাগর, আপনাকে ধন্যবাদ। এদিকে রাজস্ব কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থবির দেশের বৃহৎ রাজস্ব যোগানদাতা প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসের শুল্কায়ন কার্যক্রম। সকাল থেকে কোনো কর্মকর্তা কর্মচারীকে দেখা যায়নি কাস্টমস হাউসে। আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে সোনা মসজিদ স্থলবন্দরে। কর্মসূচির কারণে দুপুর পর্যন্ত ভারত থেকে কোনো আমদানি পণ্য আসেনি, ভারতেও যায়নি কোনো রপ্তানি পণ্য। সব কার্যক্রম বন্ধ আছে দিনাজপুরের হিলি স্থলবন্দরেও। শাটডাউনে চরম সংকটে পড়েছে বেনাপোল বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরাও। অনতিবিলম্বে পূর্ব শর্ত ছাড়াই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যেতে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সেই সঙ্গে সংকট সমাধানে আজই সরকারকে বৈঠক ডাকার আহ্বান জানান তারা। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনবিআর এর বর্তমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসায়ী শিল্প উদ্যোক্তাদের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা। তারা আরও বলেন, এনবিআর এ অচলাবস্থা নিরসনে আলোচনা জরুরি। আন্দোলনের কারণে রপ্তানি আমদানি কার্যক্রম ব্যাহত হচ্ছে, এতে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে। গার্মেন্টস শিল্পে প্রতিদিন ২৫০০ কোটি টাকার রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। আন্দোলন আরো কঠিন রূপ ধারণ করেন এবং উক্ত দপ্তরসমূহে শনিবার অর্থাৎ আজকে থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশে গুঁড়া দুধ আমদানি করে, এটা লজ্জার বিষয়, এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর স্কুল মাঠে গবাদি পশুর রোগ প্রতিরোধের টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, যেই টাকা দিয়ে গুঁড়া দুধ আমদানি করা হয় সেই টাকা দিয়ে অনেকগুলো চিলিং সেন্টার করা যায়, এটা সরকারিভাবে করার চেষ্টা চলছে। বাংলাদেশে গুঁড়া দুধ আমদানি করি, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। যেই টাকা দিয়ে আমরা গুঁড়া দুধ আমদানি করি সেই টাকা দিয়ে আমি অনেকগুলো চিলিং সেন্টার করতে পারি। কেন আমরা সেই চিলিং সেন্টার করব না? আমরা অবশ্যই এই বিষয়টা আমাদের নজরে এসছে, আমরা অবশ্যই এটা করব। এটা শুধু সরকারিভাবে না, এটা বেসরকারি খাতেও আমরা উৎসাহ দেব যেন তারা সেটা। জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের দায়িত্ব পেলে দলটি 18 মাসে 1 কোটি লোককে চাকরির সুযোগ করে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। এদিকে দেশের অর্থনীতির উন্নয়নের পাশাপাশি প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি জয়ের ব্যাপারে আশাবাদী শহীদ উদ্দিন চৌধুরী আনি। সহকর্মী সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। শনিবার সকালে সিলেটের মেন্দিবাগ পয়েন্টে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে হয় বিজনেস ডায়ালগ 2025। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি ক্ষমতায় গেলে গণতান্ত্রিক পরিবেশের পাশাপাশি ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরিতে বিএনপি গুরুত্ব দেবে বলে মন্তব্য করেন। সবাই যাতে নির্বিঘ্নে নির্দ্বিধায় একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশে তারা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমরা শুধু রাজনীতিতে গণতন্ত্রায়ন করলে তো হবে না, ব্যবসাতে একটা গণতান্ত্রিক অধিকার সকলের থাকতে হবে। দেশের দায়িত্ব পেলে 18 মাসে 1 কোটি লোককে চাকরির সুযোগ দেওয়ার অঙ্গীকার করেন খসরু। সেই সঙ্গে শিক্ষার কারিকুলাম বদলাতে কাজ করবে দলটি। আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। শিক্ষার কারিকুলাম বদলাতে হবে, বর্তমান কারিকুলাম দিয়ে নতুন বিশ্বে আমরা এগিয়ে যেতে পারব। এদিকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান উদযাপনের ভেন্যু পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে দেশের অর্থনীতির দিকে নজর দেওয়ার পাশাপাশি সংস্কার শেষে প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব
তিনি কাজ করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং যতটা সম্ভব যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জনপ্রতিনিধিদের সেবক হয়ে ওঠার লক্ষ্য অর্জনের যাত্রায় বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন, শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। জনপ্রতিনিধিরা হবেন মানুষের সেবক, জনগণের সেবক। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি দেশবাসী শেখ হাসিনার গুম খুন সহ সব মানবতা বিরোধী অপরাধের বিচার দেখতে চায় বলে জানান। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে। রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির জয়ের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা। উপযুক্ত সময় রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং আমরা প্রত্যাশার জায়গা থেকে বলতেই পারি এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে এবং জনগণের সরকারের নেতৃত্ব দিবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকাল 10টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় এই সমাবেশ। এরই মধ্যে ঢল নেমেছে জনতার। মহাসমাবেশের মূল পর্বের সভাপতিত্ব করবেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সারা দেশ থেকে কয়েক হাজার বাসে নেতাকর্মী এ সম্মেলনে যোগ দিয়েছেন, সেই সঙ্গে লঞ্চ ও ট্রেনেও এসেছেন। মহাসমাবেশে আগামী রাজনীতির নতুন বার্তা আসবে বলেও জানান দলটির নেতারা। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো সংস্কার এবং পেয়ার পদ্ধতি নির্বাচন এবং শেখ হাসিনা ফেসিবাদ যে আমাদের বাংলাদেশের নিরীহ মানুষের উপরে জুলুম, অন্যায়, অত্যাচার করছে সেই বিচারের লক্ষ্যে আমরা সাতসাগর 13 নদী পাড়ি দিয়ে বঙ্গোপসাগর রাঙ্গামাটি থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছি। শুধু আমাদের মুরিদ যারা তারা না, সকল মানুষের জন্যই আমাদের শাহেকে চরমোনাই ডাক দিয়েছে। মানুষের শান্তি কিভাবে হবে এই নিয়ে আজকের এই সমাবেশ। মুন্সিগঞ্জের হাসুরায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত 4 জন, আহত হয়েছে আরও অন্তত 16 জন। শুক্রবার গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনার পর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সহকর্মী সুমিত সরকার সুমনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ঢাকায় মহাসমাবেশে যোগ দিতে আসা ইসলামী আন্দোলন নেতাকর্মীদের বাহনকারী হামদান পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে হাসরা ব্রিজ 2 এর মধ্যবর্তী স্থানে সংঘর্ষের পর দুটি গাড়ি রেলিংয়ে আছড়ে পড়ে। আমরা সকালবেলা খবর পাই এবং এখানে আসি। থানায় আমাদের 2টা লাশ, আমার মামা এবং আর একটা আমার খালাতো ভাই, 2টা লাশ আমরা শনাক্ত করতে পারি এবং আমরা লাশ 2টা রিলিজ হয়ে গেছে। অন দ্য স্পটে মারা গেছে 2 জন, আরও অসুস্থ আছে প্রায় 30-35 জন। আমাদের পিছনে যে গাড়িটা, আমাদেরই আর এক সাথী ভাই, ওদের গাড়িটা পিছন থেকে ওভারটেক করে ফেলল। ওভারটেক করে যে ট্রাকের সাথে মেরে দিল। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন হলেও পরে তা স্বাভাবিক হয়। চলমান একটি বাসের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হাসপাতালে 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে। বাসের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 3-4টা গাড়িকে ওভারটেক করে সে বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এই বেপরোয়া গতি এবং ড্রাইভারের অসচেতনতার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতদের পরিবারে নেমেছে শোকের ছায়া। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, দেশ টিভি। পার্বত্য এলাকায় কুকিচি ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাস, চাঁদাবাজি ও অপহরণে অনেক বম পরিবার
ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে সেনাবাহিনীর টানা অভিযান ও নিরাপত্তা নিশ্চিত করায় এখন তারা ধীরে ধীরে নিজ গৃহে ফিরছে। দীর্ঘদিন পর ঘরে ফিরতে পেরে খুশি বম সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 2020 সালে বম জনগোষ্ঠীর কিছু যুবক কিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ গঠনের পর পার্বত্য বান্দরবনে শুরু হয় সন্ত্রাস, ব্যাংক ডাকাতি ও সহিংসতা। 2022 সালে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির পর যৌথ বাহিনীর অভিযান শুরু হলে অনেক পরিবার গ্রাম ছেড়ে ভারতে পালিয়ে যায়। দীর্ঘ সময় পর সেনাবাহিনীর নিরাপত্তা ও আশ্বাসে রুমা ও থানচির বগালেকের 89টি পরিবার, মোট 5 শতাধিক বম জনগণ নিজ ঘরে ফিরেছে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে সবাই খুশি। সবাই এখন পরিস্থিতি ভালো হয়ে সবাই ফিরে আসছে, সবারই সাথে মত বিনিময় করতে পারছি। এই জন্য আমি আমাদের বম জনগোষ্ঠীর পক্ষ হয়ে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেনাবাহিনীর সাথে গন্ডগোল ছিল, এখন আস্তে আস্তে এরা মিলে গেছে, মানে শান্তিতে আমরা এখন আস্তে আস্তে ফিরে আসছি, শান্তিতে থাকতে পারছি। আগে পরিস্থিতি ভালো না, আমরা আগে খারাপ হয়েছে, এখন তো ভালো হয়েছে, আমরা নিজ নিজ বাসায় আমরা থাকতে পারছি। আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে, কারণ ওদের কঠোর পরিশ্রম এবং ওদের সুশাসনের মাধ্যমে আজকে আমরা শান্তি আবার ফিরে পাওয়ার আশ্বাস আমরা পাচ্ছি। তাই অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে। সেনাবাহিনীর কর্মকর্তা বলছে, কেউ পাহাড়ে অশান্তি করলে তাদের ছেড়ে দেওয়া হবে না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। শুধু একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই যে অস্ত্রসহ কোনো ব্যক্তি কিংবা কোনো বর্গকে আমরা এই এলাকায় অ্যালাউ করব না। যারাই অস্ত্রসহ থাকবে তারাই আমাদের শত্রু। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস সংগঠনগুলো নির্যাতনে গ্রাম ছাড়া হওয়া পরিবারগুলোকে ফেরাতে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি সংবাদ। উত্তরের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে আসছে মাদক, হালে সবচেয়ে বেশি আসছে হেরোইন। বিভাগের কারাগারগুলোতে মোট বন্দির একটা বড় অংশ মাদক মামলার আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এখন যেসব সীমান্ত হেরোইন চোরাচালানে ব্যবহার হচ্ছে শীঘ্রই সে রুট বদলে যেতে পারে। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা এবং কুষ্টিয়ার সীমান্ত পথ ব্যবহার করে দেশে আসছে হেরোইন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কিছু ধরা পড়লেও বড় অংশ চলে যাচ্ছে দেশের অভ্যন্তরে। রাজশাহী অঞ্চলের কারাগারগুলোতেও উল্লেখযোগ্য হারে বেড়েছে মাদক মামলার বন্দির সংখ্যা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কারা কর্তৃপক্ষ বলছে, 2023 সালে সারা দেশে মাদকের মামলা হয়েছে 2598টি। এর মধ্যে রাজশাহী বিভাগে 1427টি। 2024 সালে 1572 মামলার মধ্যে 772টি মামলা হয়েছে রাজশাহী বিভাগে। এই বিভাগের 8 কারাগারে মোট বন্দী আছে 8966 জন। এর মধ্যে মাদক মামলায় বন্দী 2562 জন। 2024 সালে সারা বাংলাদেশে হেরোইনের মামলা হয়েছে 1572টি। তো তার মধ্যে 772টি মামলা হচ্ছে রাজশাহী ডিভিশনে। রাজশাহী ডিভিশনের 8টি কারাগারের মধ্যে সর্বোচ্চ 46% বন্দী মাদকে। পুলিশ ও আইনজীবীরা বলছেন, জামিনে ছাড়া পেয়ে অনেকে আবার জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসায়ী। জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় আবারও মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এর কারণ হিসেবে আমরা দেখেছি যে যারা অভ্যাসগত অপরাধী তারাই পুনরায় এই আবারও মাদকের সাথে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে। মানে অল্প সময়ের মধ্যে যদি এই বিচার প্রক্রিয়াটা নিষ্পত্তি করা যায়, তাহলে হয়তো অনেকাংশে এই মাদকের ব্যাপারটা ক্লিয়ার হতে পারে, মাদক এই ব্যবসা থেকে তারা সরে আসতে পারে। রুট বদলে নতুন উপায়ে হেরোইন চোরাচালানের শঙ্কা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির দেয়া গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, হেরোইনের কাঁচামাল এখন উৎপাদন হচ্ছে মায়ানমারে, যা ভারত হয়ে আবার বাংলাদেশে আসছে। আশঙ্কা করছি যে মায়ানমার থেকে উল্টা আমাদের দিকে হেরোইনের যে কাঁচামাল সেটি বাংলাদেশ দিয়ে ইন্ডিয়াতে যাচ্ছে, এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় কিছু ক্ল্যান্ডেস্টাইন ল্যাব আছে, ওই ল্যাবগুলোতে এগুলো ম্যানুফ্যাকচারিং করে সীমান্ত পার হয়ে আবার আমাদের দেশে আসছে। হেরোইন চোরাচালানের সঙ্গে জড়িত 92 গডফাদারের তালিকা করেছে পুলিশ, যাদের সন্ধানে চলছে অভিযান। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিরাজ মনিরা নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহকারী পদে কর্মরত ছিলেন। শনিবার সকাল 10:30টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে গেল 24 ঘন্টায় জেলায় নতুন করে আরও 68 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2779 জনে, আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 25 জনে। চিকিৎসাধীন আছেন 234 জন। এদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন 185 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 2545 জন। জামালপুরে যমুনা ও দশানী নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদীপাড়ের জনজীবন। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, বর্তমানে পরিস্থিতি কি এবং প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, জানাবেন বিস্তারিত। জামালপুরের এই দেওয়ানগঞ্জ এবং বক্সিগঞ্জের যমুনা এবং দশানী নদীতে এই যে ভাঙন শুরু হয়েছে সেটি কিন্তু আমরা বলেছিলাম যে কিছুদিন আগে থেকে শুরু হয়েছে, এবং এই জামালপুরের বিশেষ করে যমুনা নদীতে এই যে ভাঙন চরামখাওয়া ইউনিয়নের মণ্ডলপাড়া মধ্যগ্রাম এবং উত্তর মণ্ডলপাড়া গ্রামের নদীর তীরবর্তী যে এলাকাটি রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন শুরু হয়েছে, এবং এই ভাঙন কবলিত এলাকাগুলোতে মূলত প্রশাসন থেকে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ডাম্পিং এর একটি বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখবেন যে এই মণ্ডলপাড়া দক্ষিণ মণ্ডলপাড়া মূলত একটি বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি 1,20,00,000 টাকায় 120 মিটারের নদীর পাড়ে সেটি কিন্তু কাজ চলমান রয়েছে। তবে সেখান থেকে যেখানে কাজ চলছে সেখান থেকে উত্তরে প্রায় 200 ফিট উত্তর থেকে কিন্তু প্রায় 1 কিলোমিটার প্রচুর ভাঙন শুরু হয়েছে। তবে স্থানীয় যারা বলছেন যে মূলত এই ভাঙন রোধে স্থানীয়ভাবে যে কাজ চলছে, অর্থাৎ যে কাজটি বর্তমান চলছে সেটি যদি রক্ষা করতে চায় তাহলে অবশ্যই এই নতুন ভাঙনের এলাকাতেও কিন্তু প্রচুর পরিমাণে একটি বরাদ্দ দেওয়া দরকার। আমরা দেখছি যে আসলে পানি উন্নয়ন বোর্ডের লোক এসেছে, পানি উন্নয়ন বোর্ড থেকে তারা আমরা কিছুক্ষণ আগে তারা এসেছে এবং তারা কিন্তু একটি পরিমাপ করছে যে আসলে কতটুক জায়গা কাজ করা প্রয়োজন সেটির একটি পরিমাপ আমরা করতে দেখছি, এবং এই স্থানীয় একজনের সাথে আমরা একটু কথা বলতে চাইবো যে এই যে আপনাদের ভাঙন রোধ সেই হিসেবে আসলে কি পরিমাণ পদক্ষেপ নিলে আপনাদের জন্য ভালো হবে। আমি মনে করি এই গ্রামটা রক্ষা করতে হলে যে পরিমাণ প্যাকেজ দিছে এর আরো 3 গুণ বেশি আরো যদি প্যাকেজ দেওয়া হয় বা সরকারের থেকে অনুমোদন দেওয়া হয় 3-4 গুণ, মানে 4টা এরকম আর 4টা বরাদ্দ হলে সে এই মণ্ডলপাড়া রোধ করা সম্ভব হবে আমি মনে করি। জি, আসলে এই যে যেটি সর্বশেষ যেটি আমি বলছিলাম যে দশানী নদীতেও কিন্তু মানে নদী ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ডাম্পিং চলছে, এবং এখানে মণ্ডলপাড়াও কিন্তু কাজ চলছে, এবং নতুন করে বরাদ্দ দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে আজকে পরিমাপের জন্য নদীর তীরবর্তী কতটুকু আসলে কাজ করা প্রয়োজন সেটি কিন্তু মাপ চলছে। আসলে এই ছিল জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে নদী ভাঙন কবলিত এলাকা থেকে সর্বশেষ খবর। হৃদয়, আপনাকে ধন্যবাদ। যমুনা নদীতে দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 1 সপ্তাহ ধরে পানি বাড়লেও গত 2 দিনে সেই গতি আরো বেড়েছে। ফলে যমুনার চরাঞ্চলের নিম্নভূমিতে ইতোমধ্যেই পানি ঢুকতে শুরু করেছে, যার ফলে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, শঙ্কা দেখা দিচ্ছে কি এবং পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন বা জনগণ কি ধরনের প্রস্তুতি নিচ্ছে, জানাবেন। তোয়া আসলে যেহেতু পানি দ্বিতীয় দফায় বাড়তে শুরু করেছে এবং গত 2 দিন কিন্তু পানি বাড়ার হারটা বেশি ছিল, তবে গতকালকে আজকে থেকে একটু কমেছে হারটা, তবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এটার সঙ্গে সঙ্গে আসলে কিছু যেমন নিম্ন ভূমিগুলো প্লাবিত হচ্ছে, একই সঙ্গে কিন্তু মানে কিছু এলাকায় ভাঙনও সৃষ্টি হয়েছে। সেই ভাঙন এলাকাগুলোতেও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে, তবে যারা এলাকাবাসী আছেন যেমন আজকেও কিন্তু সদরের পাঁচিল এলাকায় কিন্তু মানববন্ধন করেছেন এলাকাবাসী ভাঙন রোধে এবং
তারা কিন্তু একটু স্থায়ী বাঁধের দাবিতে। তারা কিন্তু বলছেন যে আসলে শুধু বন্যা আসলেই সেই মুহূর্তে যখন ভাঙনটা শুরু হয় সেই মুহূর্তে শুধু গিয়ে এই জিও ব্যাগ ফেলাটা তাদের জন্য কোনো সমাধান না। তারা বলছেন শুকনো মৌসুমে যদি কাজ করতেন পানি উন্নয়ন বোর্ড এবং পাশাপাশি একটা স্থায়ী বাঁধ করা যায় তাহলে এই ভাঙনগুলো কিন্তু থাকবে না। পাশাপাশি যেহেতু নিম্নের যে জমিগুলো আছে নিম্নাঞ্চলে সেগুলো কিন্তু প্লাবিত হতে শুরু করেছে কিছু পর্যায়ে। কিন্তু এখন পর্যন্ত কোনো যে ফসল ডুববে, ফসলি মাঠ ডোবার কিন্তু কোনো খবর এখনো পাওয়া যায়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু বলছেন যে এখন পর্যন্ত কোনো ফসলি জমি প্লাবিত হয়নি এই যমুনায় পানি বৃদ্ধির কারণে। তবে যে পানি বৃদ্ধিটা পাবে, পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছেন যে এই পানিটা আরেকটু বৃদ্ধি পাবে। কারণ এখনো যে ২টি পয়েন্ট ধরেন সিরাজগঞ্জের সদর এবং গাজীপুরের যে ২টি পয়েন্ট, এই ২টি পয়েন্টে কিন্তু আজকেও ১০ সেন্টিমিটার করে পানি বেড়েছে। তবে ১০ সেন্টিমিটার করে পানি বাড়লেও সিরাজগঞ্জ সদর পয়েন্টে কিন্তু এখনো বিপদসীমার ১৪৮ সেন্টিমিটার কিন্তু নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এবং গাজীপুর পয়েন্টে রয়েছে ১৭০ সেন্টিমিটার নিচ দিয়ে। ফলে তারা কিন্তু বলছেন যে এই বন্যাটাই আরেকটু গিয়ে আরো হয়তো কয়েকদিন গিয়ে যেহেতু একটু হারটা কমেছে আজকে থেকে, তবে এইভাবেই ক্রমাগত কয়েকদিন পানি বাড়বে এবং এটা গিয়ে কিন্তু বিপদসীমার কাছাকাছি যাবে অথবা বিপদসীমা অতিক্রমও করতে পারেন এমনটা তারা কিন্তু মানে আইডিয়া করছেন যে এই পর্যন্ত আবহাওয়ার যে পূর্বাভাস আছে সেই পূর্বাভাস অনুযায়ী তাদের কাছে এমনটি তথ্য আছে। তারা বলছেন যে এর মধ্যে যে এলাকাগুলো ভাঙন আবার নতুন করে যদি ভাঙন কিছু সৃষ্টি হয় সেই জায়গাগুলোতেও কিন্তু তারা জিও ব্যাগ ফেলবেন এবং পাশাপাশি যে ত্রাণ অধিদপ্তর আছে ত্রাণ মন্ত্রণালয় তারা কিন্তু বলছেন যে যদি যে এলাকাগুলো মানে নতুন করে প্লাবিত হবে, যদি মানুষ পানিবন্দী হয় সেই জায়গাগুলো থেকে শুকনো খাবার থেকে শুরু করে তাদের খাদ্যের নিশ্চয়তার ব্যবস্থাগুলো কিন্তু করবেন কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু বলছেন সংশ্লিষ্টরা। তোয়া মাদারীপুরের কালকিনি উপজেলার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর জীর্ণ অবস্থা। বৃষ্টি হলেই ঘরে জমে যায় পানি। কোনো মতে পাটকাঠি ও পলিথিনের জোড়াতালি দিয়ে বসবাস করছেন এখানকার বাসিন্দারা। ঘরগুলো দ্রুত মেরামত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। শিবশঙ্কর রবি দাসের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ৭০ বছরের আলী আহমেদ হাওলাদার। জায়গা জমি না থাকায় ২০০২ সালে মাথা গোজার ঠাঁই মেলে মাদারীপুরের কালকিনি উপজেলার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে। শুধু আলী আহমেদ নয়, এই আশ্রয়ণ প্রকল্পের ৮টি ব্যারাকে বসবাস করে ৮০টি পরিবার। তবে বর্তমানে আশ্রয়ণের ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে, টিনের চালা মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে, লোহার অন্য সরঞ্জামেও মরিচা ধরেছে। একটু বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে পানি পড়ে, ভিজে নষ্ট হয়ে যায় মালামাল। তাই বৃষ্টির দিনে নির্ঘুমে রাত্রি যাপন করেন এই পরিবারগুলো। আমরা যে জায়গায় থাকি এই জায়গায় কোনো গরু ছাগলও থাকে না, এই জায়গায় কোনো থাকার মতন ক্ষমতা নাই। কাগজ দিয়ে উপরে তারপরে ঘর করা থাকা লাগে। বৃষ্টি পড়ার আগে ঘরে বৃষ্টি পড়ে। ঘর মেরামতের জন্য সরকারি সব দপ্তরেই আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। ডিসি অফিসে গেছি, টিউন অফিসে গেছি, এমনকি তহসিল অফিসে দরখাস্ত দিছি, কাগজে লিখিত দিছি। আমাকে কথায় কেউ সাড়া দেয় না। তবে কি আপনারা আমাদের ঘরটা নিরামত করে দিবেন না? এমন কোনো লোক নাই যে আমাদের কেউ সাহায্য করবো। আমরা এই কাগজের ভিতরে থাকি, এই কাগজ সিদ্ধি রইয়া পানি পরে এর ভিতরে পোলাপান লইয়া থাকি। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি আমি আমার সঠিকভাবে জানা নেই। আপনারা যেহেতু বললেন, আমি সেখানে লোক পাঠাবো বা প্রয়োজন হলে সরেজমিনে গিয়ে দেখবো। পরবর্তীতে যদি তাদের সরকারিভাবে কোনো সহযোগিতা করা যায়, তাদের বাসস্থানের মান উন্নয়নে আমরা সেই ব্যবস্থা করব। ঘরগুলো দ্রুত মেরামত করে অসহায় এসব মানুষের বসবাস উপযোগী করার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্নীতি ও অনিয়মে ১৭ বছরেও শেষ হয়নি কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ না করে প্রকল্পের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভাই নাসির উদ্দিন লিটু সহ কয়েকজনের বিরুদ্ধে। ৩০ জনের মধ্যে হাসপাতালের নির্মাণ কাজ পুনরায় শুরুর ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দেবেন স্থানীয়রা। জালেশ মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ২০০৮ সালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার প্রকল্প নেয় সরকার। দুর্নীতি ও অনিয়মে ১৭ বছরেও বাস্তবায়ন হয়নি সে প্রকল্প। প্রথমে প্রকল্পের আওতায় মূল ভবন ও ২টি আবাসিক ভবনের জন্য দরপত্র আহ্বান করা হয়। ব্যয় ধরা হয় ৫ কোটি ৫০ লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভাই নাসিরউদ্দিন লিটু ক্ষমতার অপব্যবহার করে কাজটি হাতিয়ে নেয়। ওই বছর লিটুর ঠিকাদারি প্রতিষ্ঠান নুরিয়া হাসপাতালের 20% কাজ সম্পন্ন করে, বাকি কাজ শেষ না করেই তুলে নেয় পুরো বিল। শিডিউল অনুযায়ী হাসপাতালের কাজ শেষ করার কথা ছিল 2014 সালের 25 জুন, তবে তা করতে না পারায় ঠিকাদারের দরপত্রের কার্যাদেশ বাতিল করা হয়। এরপর 2022 সালের 24 জুলাই আবারও কোহিনুর এন্টারপ্রাইজ নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণের দায়িত্ব পায়। কথা ছিল 25 কোটি 11 লাখ টাকায় 1 বছরের মধ্যে কাজ শেষ করবে এই প্রতিষ্ঠানটি, তবে তারাও টাকা নিয়ে কাজ শেষ না করেই পালিয়ে যায়। এ ঘটনায় 2025 সালের 21 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের 3 প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের নামে মামলা করে দুদক। প্রাক্কলন মোতাবেক কাজ না করে সমস্ত টাকা উত্তোলন করে নিয়ে যায়। আমরা এই বিষয়ে অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে দুদক পিরোজপুরে তদন্তাধীন আছে। দুদক একটা কেস করছেন আমাদের 3 জন ইঞ্জিনিয়ার এবং 1 জন ঠিকাদারের নামে, তো সেটার কেস চলমান আছে। হাসপাতালটি দ্রুত নির্মাণের জন্য গেল 4 জুন মানববন্ধন করে কঠোর কর্মসূচির ঘোষণা দেন সেবা বঞ্চিত মানুষ। এই 17 বছর এই 50 বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ হয় নাই বিধায় আজকে এই সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে মানববন্ধনে। ডাক্তাররা আসলে ডাক্তাররাও থাকতে চায় না, ডাক্তাররা আসার সাথে সাথে তারা কিভাবে ট্রান্সফার হয়ে এখান থেকে অন্যত্র চলে যাবে এই চেষ্টা করে। প্রায় প্রতিদিন 300 থেকে 400 রোগী কমপক্ষে আমাদের বহির্বিভাগে আসে। এই রোগীদেরকে সেবা দেওয়ার জন্য আসলে আমাদের কোনো ভবন নেই, আমরা অস্থায়ী যেটা কোয়ার্টার সেটাও পরিত্যক্ত। 30 জুনের মধ্যে হাসপাতালের নির্মাণ কাজ শুরুর ঘোষণা না এলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলে যৌন পল্লীতে অগ্নিকাণ্ডে 3টি বাড়ির 22টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকালে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা যায়, সকাল 11:30টার দিকে রান্নার সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে, ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে আগুন লাগে। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পেরেছি যে গ্যাস সিলিন্ডার থেকে আগুন। 4টি ইউনিট ঘটনাস্থলে আইসা কাজ শুরু করি এবং আনুমানিক 30 মিনিটের মতো কাজের পরে আগুন নিয়ন্ত্রণে আসে। সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে 4 শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। শনিবার দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটের সামনে সাভার বিরুলিয়া সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, চাঁদাবাজদের অতি বিলম্বে আইনের আওতায় আনা হোক। এছাড়া কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা। চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলায় অটো ভ্যান চালক রাজু আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। ঘটনায় সরাসরি জড়িত 2জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটো ভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এ তথ্য জানান। বলেন, অটো ভ্যান ছিনিয়ে নিতে রাজুকে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে ছুরি দিয়ে গলা ও পিঠে আঘাত করে হত্যা করা হয়। এর আগে 23 জন ভ্যান চালক রাজুর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। মধু যে নিজে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, ছুরি উদ্ধার করা হয়েছে, ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে এবং যে ন্যাকড়া দিয়ে সে ভ্যান মুছেছে, রক্ত পরিষ্কার করেছে, সেটি উদ্ধার করা হয়েছে। চোরাই ভ্যান কেনা বেচার সঙ্গে জড়িত তাদের 2জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3টি ভ্যান মানে চার্জার ভ্যান তাদের বসতবাড়ির আঙিনা থেকে উদ্ধার করা হয়েছে। শিশুদের নামাজে আগ্রহী করতে আর মুসল্লিদের উপস্থিতিতে বাড়াতে রাজশাহীর এক মসজিদে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। নামাজে গেলেই মিলেছে উপহার, ফলে প্রতিদিনই মসজিদটিতে বাড়ছে মুসল্লির সংখ্যা। কাজী শাহেদের প্রতিবেদন।
শিশুদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহীর কাদিরগঞ্জ দড়িখরবনা গ্রেটার রোড জামে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদে নামাজ পড়তে আসলেই শিশুরা পাচ্ছে নানা উপহার সামগ্রী। আমরা নামাজ পড়তে এসে নামাজ পড়া শেষে চকলেট নিয়ে খুব খুশি। আলহামদুলিল্লাহ, আমাদের ভালো লাগে, এখানে চকলেট রাখা থাকে। আমরা নামাজ শেষে চকলেট নিই এবং আমাদের বন্ধুদেরকে বলি যে মসজিদে চকলেট দিচ্ছে, তারও প্রতিদিন নামাজ আসে। আলহামদুলিল্লাহ, আমার নামাজ পড়তে অনেক ভালো লাগে, আমি প্রতিদিন নামাজ পড়তে আসি। মসজিদটিতে প্রতিদিনই বাড়ছে মুসল্লি উপস্থিতির হার। উপহার থেকে বাদ পড়েন না বড়রাও। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। বই আছে, পড়া টড়ার লাগে, ভালো উদ্যোগ, খারাপ না। ছেলেপিলারা আগ্রহ করে আসছে নামাজে, খুবই ভালো হয়েছে। ছোট বাচ্চারা বিশেষ করে মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য অনুপ্রাণিত হবে। মসজিদের ইমাম ও পরিচালনা কমিটির সভাপতি বলছেন, ছোট থেকেই শিশুদের মসজিদমুখী করতে তাদের এমন উদ্যোগ। শিশুদের পাশাপাশি অভিভাবকরাও আসছেন আনন্দ নিয়ে। এই ছোট ছোট বাচ্চা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 বছর বয়স থেকে তোমরা নামাজের আদেশ করো এবং 10 বছর পরে যদি নামাজ না আদায় করে তাহলে তোমরা তাকে মেরে হলেও তাকে নামাজ পড়াও। তো এই যে ছোট ছোট বাচ্চাদেরকে ইন্সপায়ার করার জন্য নামাজ শেষে তারা যেন চকলেট পায়, তারা যেন কিছু খাবার পেয়ে তারা যেন এটা মনে করে যে মসজিদে গেলে সেখানে ধমক নয়, বরং সেখানে গেলে চকলেট পাওয়া যায়। মুসল্লিদের উদ্যোগে আমরা শিশুদের এখানে চকলেট এবং অন্যান্য বিষয়গুলো আকর্ষিত, এবং শিশুর পাশাপাশি আমাদের যারা সম্মানিত মুসল্লি আছেন তাদের জন্য আমরা তসবি এবং আতর এই জাতীয় জিনিস এবং বই পুস্তকের ব্যবস্থা করেছিলাম। কাদিরগঞ্জ দড়িখরবনা গ্রেটার রোড জামে মসজিদের এমন উদ্যোগ অনুকরণীয় হতে পারে বলছেন মুসল্লিরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিশোরগঞ্জের আলোচিত গোরখোদক মনু মিয়া। প্রিয় ঘোড়ার মৃত্যু সইতে না পেরে শনিবার সকাল 10টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবদশায় বিনা পারিশ্রমিকে প্রায় 50 বছর ধরে তিনি কবর খননের মহান কাজ করেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তোফায়েল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। কৃষক পরিবারের সন্তান মনু মিয়া। মা শারবানুর মৃত্যু হয় 1971 সালের 3রা মার্চ। মায়ের কবর খোঁড়ায় অংশ নেন কিশোর মনু মিয়া। সেই থেকে শুরু। এরপর থেকে 50 বছরেরও বেশি সময় ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়তেন তিনি। মনু মিয়ার গোরখোদক জীবনের সব সময়ের সঙ্গী ছিল তার প্রিয় ঘোড়া। মনু মিয়াকে ঘোড়ায় চড়ে আসতে দেখলেই মানুষ বুঝে নিত কাউকে শেষ বিদায় জানাতে এসেছেন। বয়সের ভারে গেল 14 মে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মনু মিয়া। এই অসুস্থতার মাঝেই তার প্রিয় সঙ্গী ঘোড়াটিকে হত্যা করে দুর্বৃত্তরা। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। 25 জুন চিকিৎসা শেষে গ্রামের বাড়িতে যান মনু মিয়া এবং শনিবার সকালে চির বিদায় নেন প্রিয় ঘোড়ার মতোই। শেষ ঠিকানার নিপুণ কারিগর খ্যাত কিশোরগঞ্জের গোরখোদক মনু মিয়া আর নেই। 67 বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। শনিবার সকাল 10টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শেষ ঠিকানার কারিগর আজ মনু ভাই শেষ ঠিকানায় চলে গেছে। আসলে অনেক ভালো মানুষ ছিল, আর হয়তো মনু ভাইকে আর কেউ এভাবে স্মরণ করবে না। সে গুরুস্থান করবার লাগি সে এর একটা নিশা, বিনা পয়সায় সে বিনা খাওয়ায় সে গুরুস্থান কুজা জীবনটা কাটায় আইছে। বিদায় বেলায় মনু মিয়া প্রমাণ করে গেছেন শুধু মানুষের মাঝেই নয়, অবুঝ প্রাণীর সঙ্গেও গড়ে উঠতে পারে অটুট বন্ধন। নিউজ ডেস্ক, দেশ টিভি। শুধু ঢাকা নয়, ক্রিকেটকে বাংলাদেশের সব জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য আলাদা মিনি ক্রিকেট বোর্ড গঠন করার কথা বলেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, উপজেলা পর্যায় থেকে মেধাবী ক্রিকেটার বাছাই করতে ট্যালেন্ট হান্ট টুর্নামেন্টও করা হবে। রংপুর থেকে রফিকুল ইসলামের রিপোর্ট।
ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের রজত জয়ন্তী উপলক্ষে শনিবার সকালে রংপুরে আসেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের কর্মকর্তারা। অনূর্ধ্ব 12 ক্রিকেট ফেস্টিভ্যালের উদ্বোধন করেন তারা। ক্রিকেট গার্ডেন পরিদর্শন শেষে মুখোমুখি হন গণমাধ্যমের সঙ্গে। সঠিক নির্বাচনের মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করা হবে জানিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, মেধা বিকাশের মধ্য দিয়ে যে প্ল্যাটফর্ম দেওয়ার কথা ছিল তা দিতে না পারায় অনেক মেধাবী ক্রিকেটারদের বঞ্চিত করা হয়েছে। গত 21 বছরে যে লিগ হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এটা তো খুব দুঃখের ব্যাপার যদি আপনি এই ধরনের কমপ্লেন করে থাকেন, কেননা ক্রিকেট খেলা হয় সম্পূর্ণ প্রপার সিলেকশন, প্রপার মেধার মাধ্যমে। আর আরও দুঃখজনক ঘটনা হচ্ছে যে গত 21 বছরে মাত্র 3বার বা 4বার লিগ হয়েছে। এটা তো অত্যন্ত দুঃখের ব্যাপার। আপনি কত ক্রিকেটারকে বঞ্চিত করেছেন, আপনি তার মেধা বিকাশের জন্য যে সাপোজ টু আপনি যে প্ল্যাটফর্মটা দেওয়ার কথা ছিল দিতে পারেননি। ক্রিকেটের কালচার গড়ে উঠতে না পারে অনেক সম্ভাবনাময় খেলোয়াড়ের স্বপ্ন ঝরে পড়েছে বলে অভিযোগ করে বিসিবি সভাপতি বলেন, শিক্ষা প্রশিক্ষণ কোচ তৈরি করে সঠিক প্রক্রিয়ায় খেলোয়াড় নির্ধারণ করা হবে। ক্রিকেটের যে কালচার সেটা গড়ে উঠতে না পেরে কত খেলোয়াড় যে আমরা শেষ করে দিয়েছি সেটা কখনো আমরা তাদের স্বপ্নকে শেষ করে দিয়েছি, ওই হিসাবটা আমাদের কাছে নেই। তো আমরা চাই না যে ওটা হোক। এই জন্য আমরা যেটা করব, আমরা প্রপার কোচিং, ট্রেনিং, এডুকেশন দিয়ে আমরা এখানে প্রপার কোচ তৈরি করব। সেই কোচিং থেকে আমরা ভালো শুধু কোচ তৈরি করবো না, ভালো মানুষ তৈরি করব। রাজশাহী রংপুর জোন তৈরি করে প্রিমিয়ার লিগ করার কথাও বলেন এই সফল ক্রিকেটার। উপজেলা পর্যায়ে থেকে ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম করে মেধাবী ক্রিকেটার বের করার পাশাপাশি মেধাবী নারী ক্রিকেটার তৈরি করতে প্রশিক্ষণ একাডেমি করার কথাও বলেন আমিনুল ইসলাম। ইনশাআল্লাহ আমরা পুরো রাজশাহী এবং রংপুর মিলে একটা জোন তৈরি করেছি। এই জোনে প্রিমিয়ার লিগ হবে, এই জন্য মেয়েদের ক্রিকেট হবে, এই জন্য বড় বড় ট্রেনিং অ্যান্ড এডুকেশন হবে, এখানে ট্যালেন্ট সার্চ করা হবে। ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আপনারা দোয়া করবেন, সাহায্য করবেন, যেন আমাদের এই প্রচেষ্টাগুলো আমরা সফল করতে পারি। এগুলো সফল করতে হলে আমাদের একজন বা শুধুমাত্র ক্রিকেট বোর্ডের কয়েকজন দিয়ে হবে না, আপনাদের সকলের সাহায্য সহযোগিতা লাগবে। বোলারদের জন্য গতির পরীক্ষা, অভিভাবকদের জন্য বেসিক ক্রিকেট কোচিং, টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তগুলোর উপর ধারাভাষ্য, স্টাম্পে সরাসরি আঘাত করে পুরস্কার জেতার কর্মসূচিতে অংশ নেন আমিনুল ইসলাম বুলবুল। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।